তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক জিওগ্রাফি। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। সেকেন্ড অংশ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, অর্থাৎ স্যাটেলাইট থেকে পৃথিবী পৃষ্ঠের উপরের বিভিন্ন উপাদানের ছবি তুলে তার মানচিত্র তৈরি করা। প্রথমে কি রয়েছে? ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? দেখো, জরিপ করার পর ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে সুনির্দিষ্ট স্কেল ও অবস্থান মেনে উপযুক্ত প্রতীক ও রঙের ব্যবহারে প্রস্তুত করা চিত্রকে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বলে। দেখো, এক, ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি। প্রথম যেটা মনে রাখতে হবে, সুনির্দিষ্ট স্কেল ও অবস্থান মেনে উপযুক্ত প্রতীক এবং রঙের ব্যবহারে প্রস্তুত করা চিত্রকে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বলে। এরপর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া ভারতে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ, সার্ভে অফ ইন্ডিয়া। স্থাপন কবে হয়েছিল? 1767 সালে। এর সদর দপ্তর কোথায়? দেরাদুনে। দেরাদুন অবশ্যই মনে রাখবে, দেরাদুন। আর এর আরেকটি শাখা কোথায় রয়েছে? কলকাতায়, 13 নম্বর উড স্ট্রিটে। কলকাতার 13 নম্বর উড স্ট্রিটে। ক্লিয়ার? দেরাদুন, সার্ভে অফ ইন্ডিয়া আর 1767। এরপর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য, 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রথম কি রয়েছে? সুনির্দিষ্ট স্কেল, তারপর বিস্তার, তারপর কিভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ প্রস্তুত পদ্ধতি, নেক্সট পরিমার্জন, আর তারপর উপযোগিতা। দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে শিক্ষার্থী, গবেষক এবং পর্যটক যারা ঘুরতে আসে এবং প্রতিরক্ষা দপ্তর কি হয়? সরাসরি উপকৃত হয়। তাহলে এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কারা সাহায্য পায়? শিক্ষার্থী, গবেষক, পর্যটক এবং প্রতিরক্ষা দপ্তর। ক্লিয়ার হলো? এরপর পরিমার্জন মানে কি? এই যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করা হবে সেটা কিসের ওপর ভিত্তি করে? বিমানচিত্র এবং উপগ্রহ চিত্রের উপর ভিত্তি করে। দেখো, বিমানচিত্র এবং উপগ্রহ চিত্রের প্রাপ্ত তথ্যের সাহায্যে, সেখান থেকে যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রকে পরিমার্জন করা হয়। ক্লিয়ার? বিমানচিত্র ও উপগ্রহ থেকে যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র পরিমার্জন করা হয়। এরপর দেখো, এই যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র একদম নিখুঁতভাবে তৈরি করা হবে। দেখো, নিখুঁতভাবে
জরিপ কাগজের মাধ্যমে পাওয়া তথ্যগুলিকে কিসের ওপর ভিত্তি করে? অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। এখন তোমরা যদি বলো অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, অবশ্যই ভূগোলের একদম প্রথম দিকে আমি এই বিষয়গুলোকে একদম ক্লিয়ার করে দিয়েছি। তোমরা অবশ্যই প্লেলিস্ট দেখবে, সেখান থেকে তোমরা একটু আগের ভিডিওগুলো দেখো, তাহলেই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম? নিখুঁতভাবে জরিপ কাগজের মাধ্যমে পাওয়া তথ্যগুলিকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মেনে সুনির্দিষ্ট স্থানে উপযুক্ত প্রতীক দ্বারা প্রকাশ করা যায়। তাহলে নিখুঁতভাবে একদম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মেনে সুনির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। ক্লিয়ার? এরপর কি রয়েছে? বিস্তার। দেখো, মানচিত্রগুলির অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তার সুনির্দিষ্ট। তাহলে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ কি থেকে আমরা বার করব? অক্ষরেখা আর দ্রাঘিমারেখা, তাই এর বিস্তারও সুনির্দিষ্ট। ক্লিয়ার? মানচিত্রগুলির অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তার সুনির্দিষ্ট। ক্লিয়ার হয়ে গেছে। এরপর আর একটা জিনিসই বাকি রয়েছে, কি? সুনির্দিষ্ট স্কেল। দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র সুনির্দিষ্ট স্কেল অনুযায়ী প্রস্তুত হয় এবং মানচিত্রগুলি মাঝারি অথবা বৃহৎ স্কেল মানচিত্র। তাহলে এই মানচিত্রগুলো বৃহৎ স্কেল মানচিত্র বা মাঝারি স্কেলের মানচিত্র হয়। একটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী প্রস্তুত করা হয়। একদম প্রথমে আমরা কি পড়েছিলাম? সাহায্য, মানে কারা কারা এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সাহায্য পায় বা উপকার হয় কাদের? শিক্ষার্থী, গবেষক, পর্যটক আর প্রতিরক্ষা দপ্তর। ক্লিয়ার হয়েছে? এরপর কি রয়েছে? এই যে বিমানচিত্র আর উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো, তার সাহায্যে এই মানচিত্রকে পরিমার্জন করা হয়। এরপর নিখুঁতভাবে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মেনে সুনির্দিষ্ট স্থানে, কি বললাম? নিখুঁতভাবে এই সমস্ত জরিপ কাগজের মাধ্যমে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলোকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মেনে সুনির্দিষ্ট স্থানে উপযুক্ত প্রতীক দ্বারা প্রকাশ করা যায়। আর অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তার সুনির্দিষ্ট এবং একটি সুনির্দিষ্ট স্কেল অনুযায়ী প্রস্তুত করা হয়। স্কেলটা মাঝারিও হতে পারে, আবার বৃহৎও হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে একদম। এরপর কি রয়েছে? আন্তর্জাতিক, দক্ষিণ এশিয়া আর ভারত উপমহাদেশের সিরিজ মানচিত্র। এই অংশটা আমরা একটু পরে করব। কারণ কি? এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায় আর উপগ্রহ চিত্রের ব্যবহার, এই দুটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের 3 নম্বরে বারবার আসে। তাই এই দুটো প্রশ্ন আমরা আগে করব। দেখো কি রয়েছে? উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়। কি কি পর্যায় রয়েছে? 2টি পর্যায়। এক, তথ্যের সংগ্রহ করা আর সেই তথ্যকে বিশ্লেষণ করা। ক্লিয়ার? সংগ্রহ আর বিশ্লেষণ, এর মধ্যে কিছু ধাপ রয়েছে আর এর মধ্যেও কিছু ধাপ রয়েছে। দেখো, প্রথমে আমরা তথ্য কিভাবে সংগ্রহ করব। প্রথমে আমাদের উপগ্রহকে ঠিক স্থানে পাঠাতে হবে। তার জন্য কিসের প্রয়োজন? একটি যন্ত্রের। তাহলে প্রথমে উপগ্রহটিকে উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্রের সাহায্যে উৎক্ষেপণ করতে হবে
ও মহাকাশের একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথের নির্দিষ্ট প্ল্যাটফর্মে স্থাপন করতে হবে। সোজা ভাষায় কি, একটি যন্ত্র থাকবে যার মাধ্যমে এই উপগ্রহটিকে পাঠানো হবে এবং একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে নির্দিষ্ট স্থানে এই উপগ্রহটিকে স্থাপন করতে হবে। ক্লিয়ার? প্রথম কাজ শেষ। পাঠাও আর স্থাপন করো, উপগ্রহ উৎক্ষেপণ ও প্রতিস্থাপন। এরপর দেখো কি রয়েছে, সেন্সারের ব্যবহার। সেন্সার কয় প্রকার? দুই প্রকার, সক্রিয় আর নিষ্ক্রিয়। যদি সেন্সার সক্রিয় হয় তাহলে সে নিজেই কাজ করবে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠাবে এবং পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত দীর্ঘ তরঙ্গ সেন্সারের সাহায্যে সংগ্রহ করবে। অর্থাৎ সক্রিয় হলে নিজেই কাজ করবে, আর নিষ্ক্রিয় হলে কেবলমাত্র সূর্যের যখন আলো থাকবে তখনই সে কাজ করবে। অর্থাৎ সূর্যের আলোর যে তড়িৎ চুম্বকীয় ক্ষুদ্র তরঙ্গ রশ্মি প্রতিফলন পৃথিবী পৃষ্ঠের উপাদানগুলি থেকে প্রতিফলিত হয়ে দীর্ঘ তরঙ্গ রশ্মিরূপে মহাশূন্যে ফেরার সময় সংগ্রহ করতে পারে। অর্থাৎ সূর্যের রশ্মি যখন কোনো বস্তুতে পড়বে এবং সেটা যখন প্রতিফলিত হবে তখন এই নিষ্ক্রিয় সেন্সার সেটাকে গ্রহণ করতে পারে, আর সক্রিয় হলে সে নিজেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠাবে এবং সেটা যখন পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদানের সঙ্গে স্পর্শ করে আবার প্রতিফলিত হবে তখন সে গ্রহণ করতে পারে। সক্রিয় হলে নিজেই কাজ করবে, আর নিষ্ক্রিয় হলে সূর্যের উপর নির্ভর থাকবে। ক্লিয়ার? সেন্সারের ব্যবহার। এরপর কি রয়েছে? তথ্য সংগ্রহ। দেখো, পৃথিবী পৃষ্ঠে উপস্থিত সম্পদের চরিত্র অনুযায়ী, বিভিন্ন সম্পদের চরিত্র অনুযায়ী প্রতিফলিত বিভিন্ন দীর্ঘ তরঙ্গের তড়িৎ চুম্বকীয় বিকিরণকে, এই জায়গাটা একটু পড়তে হবে, দীর্ঘ তরঙ্গের তড়িৎ চুম্বকীয় বিকিরণকে সংখ্যা মানে সেন্সারের সাহায্যে সংগ্রহ করা হয়। সংখ্যা মানে কতটা জায়গা রয়েছে, কত উঁচু রয়েছে, কতটা গভীর রয়েছে, এই বিষয়টিকে সংখ্যার মানে সেন্সার গ্রহণ করে। ক্লিয়ার? পৃথিবী পৃষ্ঠে উপস্থিত সম্পদের চরিত্র অনুযায়ী প্রতিফলিত ভিন্ন দীর্ঘ তরঙ্গের তড়িৎ চুম্বকীয় বিকিরণকে সংখ্যা মানে সেন্সারের সাহায্যে সংগ্রহ করা হয়। ক্লিয়ার? এরপর এই পুরো বিষয়টিকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর বিভিন্ন উপাদানকে সংখ্যা বা ডিজিট রূপে নথিভুক্ত করে। একটু আগেই বললাম সংখ্যা মানে, সেটাই লিখছি যে তথ্যের নথিভুক্তকরণ কিভাবে করে? ডিজিট বা সংখ্যার মাধ্যমে করে। ক্লিয়ার? দেখো, প্রথমে কি পড়েছিলাম? উপগ্রহকে পাঠাও এবং স্থাপন করো, তারপর সেন্সারের ব্যবহার করো। সক্রিয় আর নিষ্ক্রিয়। সক্রিয় হলে নিজে নিজেই করবে, আর নিষ্ক্রিয় হলে সূর্যের উপর নির্ভরশীল থাকবে। এরপর তথ্য কিভাবে সংগ্রহ করবে? সংখ্যা মানে। ক্লিয়ার? সম্পদের চরিত্র অনুযায়ী প্রতিফলিত ভিন্ন দীর্ঘ তরঙ্গের তড়িৎ চুম্বকীয় বিকিরণকে সংখ্যা মানের সেন্সারের সাহায্যে সংগ্রহ করে। আর শেষে কি রয়েছে? নথিভুক্ত। কিসের মাধ্যমে? সংখ্যা বা ডিজিট রূপে নথিভুক্ত করে।
ক্লিয়ার। এরপর দেখো কি রয়েছে, তথ্য বিশ্লেষণ। প্রথমেই কি রয়েছে, কম্পিউটারের সফটওয়্যার। দেখো, ডিজিটাল তথ্যকে কম্পিউটারে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য প্রয়োজন কি হয়, একটি নির্দিষ্ট সফটওয়্যারের। তাহলে প্রথম পয়েন্ট ক্লিয়ার, কম্পিউটারের সফটওয়্যার। ডিজিটাল তথ্যকে কম্পিউটারে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট সফটওয়্যারের। এরপর সঠিক তথ্য উপস্থাপন, কারণ কি কৃত্রিম উপগ্রহ অনেক তথ্য পাঠায়, তার মধ্যে থেকে কেবলমাত্র প্রয়োজনীয় তথ্যগুলিকে পৃথক করা হয়। দেখো, সঠিক তথ্য উপস্থাপন, কৃত্রিম উপগ্রহ প্রচুর তথ্য ডিজিটাল রূপে পাঠায় বা ডিজিট রূপে পাঠায়। ক্লিয়ার হলো? এর থেকে কেবলমাত্র প্রয়োজনীয় তথ্যগুলিকে পৃথক করা হয়, যেগুলো প্রয়োজন সেগুলোকেই রাখা হয়, যেগুলো প্রয়োজন নয় সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। এরপর এত কিছু করার পর আলোকচিত্র প্রস্তুত করা হবে। অর্থাৎ প্রথমে তথ্যকে সংগ্রহ করলাম, তারপর তথ্যকে বিশ্লেষণ করা হলো, এবার আলোকচিত্র তৈরি হবে। তাই বলা হচ্ছে বিশ্লেষিত, মানে বিশ্লেষণ করার পর তথ্যগুলোকে প্রিন্টারের মধ্যে, কিসের মধ্যে, প্রিন্টারের মধ্যে ভূপৃষ্ঠের উপস্থিত সম্পদের পরিমাণ আর বিভিন্নতা, মানে বিভিন্ন প্রকারের সম্পদ আর কতটা পরিমাণে রয়েছে ইত্যাদি বোঝানোর জন্য উপযোগী রঙিন আলোকচিত্র তৈরি করা হয়। কিন্তু কিভাবে তৈরি করা হয়, একটি নির্দিষ্ট নিয়ম ও প্রণালী মেনে। ক্লিয়ার? একদম প্রথমে কি ছিল, উপগ্রহকে পাঠানো হবে এবং নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা হবে। তারপর সেন্সারের ব্যবহার, তারপর কি এই সেন্সারের মাধ্যমে সংখ্যা মান সংগ্রহ করা, তারপর এই সংখ্যা মানগুলোকে কি বলা হয়, ডিজিট রূপে নথিভুক্ত করা হয়। ক্লিয়ার হয়ে গেছে? তারপর এখানে কি এলো, তথ্য বিশ্লেষণ। প্রথমে কম্পিউটারে একটি নির্দিষ্ট সফটওয়্যার চাই, তারপর প্রয়োজনীয় তথ্যগুলোকে আলাদা করে নেওয়া, তারপর নির্দিষ্ট নিয়ম মেনে, প্রণালী মেনে একদম সম্পদের যে পরিমাণ এবং বিভিন্নতা, মানে বিভিন্ন প্রকারের সম্পদ, সেগুলো উপযুক্ত রঙিন আলোকচিত্রে প্রস্তুত করা হয়। ক্লিয়ার হয়ে গেছে? সম্পূর্ণ পর্যায় ক্লিয়ার। তোমরা একবার পড়বে, আশা করছি আর ভুলবে না। নেক্সট, এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব। ক্লিয়ার? উপগ্রহ চিত্র থেকে ভূপৃষ্ঠ, উপপৃষ্ঠীয় অংশ, বায়ুমণ্ডলের নিচের স্তরের বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যায়। উপগ্রহ চিত্র থেকে ভূপৃষ্ঠ, উপপৃষ্ঠীয় অংশ আর বায়ুমণ্ডলের নিচে বিভিন্ন স্তরের তথ্য পাওয়া যায়। এজন্য বিভিন্ন বিষয়ে বা নানা বিষয়ে এই উপগ্রহ চিত্রের গুরুত্ব অপরিসীম। এবার বিষয়গুলো কি, পরিবেশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, জলবায়ুবিদ্যা, ভূগোল, ভূতত্ত্ব, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে উপগ্রহ চিত্রের গুরুত্ব অপরিসীম। এরপর আমরা কি দেখব, এই চিত্রের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা উপগ্রহ চিত্রের ব্যবহার করি। দেখো, প্রথমেই কি রয়েছে, ভূমির ব্যবহার, তারপর কৃষিক্ষেত্রে, বনজ সম্পদ বিষয়েও আমরা উপগ্রহ চিত্রের ব্যবহার করি। ভূমির ব্যবহার, কৃষি, বনজ সম্পদ, জল সম্পদ আর খনিজ সম্পদ।
প্রথম 5টি কী কী ছিল? ভূমির ব্যবহার, কৃষি, তারপর 3টি সম্পদ, বনজ, জল আর খনিজ। এরপর এই উপগ্রহ চিত্রের সাহায্যেই আমরা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করি। নেক্সট, উপগ্রহ চিত্রের সাহায্যে আমরা বিভিন্ন বিষয়ের ভবিষ্যৎ পরিকল্পনা করি আর আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। ভূমির ব্যবহার, কৃষি, তারপর 3টি সম্পদ, বনজ, জল, খনিজ। নেক্সট, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত, ভবিষ্যৎ পরিকল্পনা আর আবহাওয়ার পূর্বাভাস। দেখো, প্রথমেই কি রয়েছে? আবহাওয়ার পূর্বাভাস। ভূ সমলয়, ভূ মানে পৃথিবী, আবর্তন গতির সঙ্গে যে উপগ্রহগুলো আবর্তিত হচ্ছে, আমরা জানি যে ভূ সমলয় থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই আর সূর্য সমলয় থেকে সম্পদ সম্পর্কে জানতে পারি। দেখো, এই ভূ সমলয় উপগ্রহগুলির সাহায্যে আমরা মেঘাচ্ছন্নতা ও আবহাওয়ার অন্যান্য উপাদান দেখে আবহাওয়ার পূর্বাভাস প্রদান সম্ভব। এই যে কখনো কখনো আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলে বলে দেয় যে এখানে খুব বৃষ্টি হতে চলেছে, এখানে ঘূর্ণিঝড় হবে, বা এই সমস্ত জায়গায় বিভিন্ন শিলাবৃষ্টি হতে পারে। এই যে আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই আমরা পেয়ে যাই, সেটা এই ভূ সমলয় উপগ্রহগুলির সাহায্যে আমরা পেয়ে থাকি। এর ফলে কি হয়? আমাদের সম্পদের হানি হয় না, মানে যতটা সম্ভব আমরা রক্ষা করতে পারি। যদি উপকূল অঞ্চলে কখনো সুনামি বা ঝড় বৃষ্টি আসে, তাহলে আমরা কি চেষ্টা করি? সেই সময় এই উপকূল বা সমুদ্রের ধার বিভিন্নভাবে রক্ষা করার, মানুষজনকে সেখানে না যেতে দেওয়া, সমুদ্রের পাশাপাশি সমস্ত জিনিসকে যতটা সম্ভব দূরে নিয়ে যাওয়া বা সম্পদকে রক্ষা করার চেষ্টা করা হয়। দেখো, পূর্বাভাস প্রদানের মাধ্যমে কি রয়েছে? পূর্বাভাস প্রদানের মাধ্যমে সম্পদ হানির হাত থেকে বিশেষত উপকূল অঞ্চলকে রক্ষা করা যায়। এরপর ভবিষ্যৎ পরিকল্পনা। দেখো, বর্তমানে কোথায় ভূমি কিভাবে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়ে তথ্য আমরা কোথা থেকে পাবো? উপগ্রহ চিত্র থেকে। এই চিত্র দেখে আমরা স্থির করব কোথায় শহর, কোথায় শিল্প, কোথায় কৃষি, এই সমস্ত জিনিসের বিস্তার সম্ভব। ক্লিয়ার? তাহলে বর্তমানে ভূমির ব্যবহার দেখে ভবিষ্যতের পরিকল্পিত শহর, শিল্প এবং কৃষিক্ষেত্রের বিস্তার প্রভৃতি পরিকল্পনা গ্রহণ সম্ভব। ভূমির ব্যবহার দেখে এই সমস্ত জিনিস কোথায় বিস্তার লাভ করবে তার পরিকল্পনা করা সম্ভব। আর এই সব কিছু করবে কি? উপগ্রহ চিত্রকে কম্পিউটারে বিশ্লেষণ করে নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার দ্বারা এই পরিকল্পনাগুলিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। কম্পিউটারে এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্যে পরিকল্পনাগুলিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। নেক্সট, আমরা অলরেডি পড়েছি যে উপগ্রহ চিত্রের সাহায্যে কিভাবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করা হয়। এখানে কি কি আসবে?
অক্ষাংশ আসবে আর দ্রাঘিমা আসবে। এছাড়া প্রতীক আর রং, এই চারটির সাথে আরেকটি জিনিস অ্যাড হয়, সেটা স্কেল। নির্দিষ্ট স্কেলে দেখো, অক্ষাংশ ও দ্রাঘিমা অনুযায়ী উপগ্রহ চিত্র থেকে সংগ্রহ করা তথ্যের সাহায্যে, তাহলে উপগ্রহ চিত্র থেকে আমরা কি সংগ্রহ করি? তথ্য। সেই তথ্যের সাহায্যে প্রচলিত মানে কি, যেটা প্রায় সকলে জানে, প্রতীক ও রঙের ব্যবহার করে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করা হয়। জল, দ্রাঘিমা আর অক্ষাংশ অনুযায়ী উপগ্রহ চিত্র থেকে সংগ্রহ করা তথ্যের সাহায্যে প্রচলিত প্রতীক ও রঙের ব্যবহারে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করা যায়। 3টি পয়েন্ট আমাদের একদম হয়ে গেছে। এরপর দেখো, বিভিন্ন সম্পদ সম্পর্কে আমাদের তথ্য কে দেবে? সূর্য সমলয় উপগ্রহ চিত্র। দেখো, প্রথমে কি রয়েছে? বনজ সম্পদ, অর্থাৎ কোথায় বনভূমি অবস্থান করছে, কোথায় বনভূমি ধ্বংস হয়েছে, অর্থাৎ ধ্বংসের পরিমাণ, এবং এই চিত্রগুলো প্রতিদিন সংগ্রহ করা হয়, তাই পরিবর্তনটাও লক্ষ্য করা হয়, অর্থাৎ পরিবর্তন, ভূমির অবস্থানের পরিবর্তন বা ধ্বংসের পরিমাণের পরিবর্তন, বাড়ছে না কমছে, এই সব বিষয়ে উপগ্রহ চিত্রের মাধ্যমে, মারফত মানে কি? মাধ্যমে সহজে জানা যায়। তাহলে উপগ্রহ চিত্রের মাধ্যমে খুব সহজেই কি জানা যায়? বনজ সম্পদের অবস্থানের পরিবর্তন হচ্ছে কি, বা ধ্বংসের পরিমাণের পরিবর্তন হচ্ছে কি। তাই অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। এই পরিবর্তন হচ্ছে কি জানা গেলেই আমরা সংরক্ষণ করার চেষ্টা করব, বা সংরক্ষণের প্রয়োজন আছে কি না তার বিষয়ে পদক্ষেপ নেব। ক্লিয়ার? নেক্সট, জল সম্পদ। দেখো, ভূপৃষ্ঠস্থ জল মানে ভূপৃষ্ঠের উপরে যে জল রয়েছে, আর ভৌম জলের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ ভূগর্ভে যে জল রয়েছে তার কোথাও বেশি কোথাও কম, এবং জলের গুণমান, কোথায় জল সবথেকে ভালো আর কোথায় জল সবথেকে খারাপ, এই সমস্ত বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনা প্রভৃতি বিষয়ে সঠিক তথ্য থাকায় জল সম্পদের অভাবযুক্ত, কোথায় জল নেই সেই অঞ্চলগুলিকে চিহ্নিত করা যায়। উপগ্রহ চিত্র থেকে দেখা যায় ভূপৃষ্ঠের কোথায় জল রয়েছে, ভৌম জল কোথায় বেশি রয়েছে কোথায় কম রয়েছে, এবং জল কোথায় ভালো আর কোথায় খারাপ রয়েছে, মানে কোন জল ব্যবহার করা যাবে আর কোন জল ব্যবহার করা যাবে না। এই সমস্ত বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনা, মানে ভবিষ্যতে কি হতে পারে, আস্তে আস্তে কি পরিবর্তন হচ্ছে, এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়। এর ফলে জলসম্পদ অভাবযুক্ত স্থানগুলোকে চিহ্নিত করা যায়। ক্লিয়ার? সেম খনিজ সম্পদ, কোথায় খনিজ সম্পদ রয়েছে এবং কতটা পরিমাণে রয়েছে সেই সমস্ত বিষয়ে নানা তথ্য পাওয়া যায়, এবং খনিজ সম্পদের কিভাবে ব্যবহার করা হবে তার পরিকল্পনা নেওয়া যায়। দেখো, বর্তমান খনিজ সম্পদের অবস্থান, স্থায়িত্ব এবং সম্ভাব্য অঞ্চল চিহ্নিত করা যায়। ভূমির ব্যবহার। দেখো,
আর কৃষি। দেখো, কৃষিকাজের ক্ষেত্রে বৃহৎ অঞ্চলে যখন কৃষিকাজ করা হবে তখন এই উপগ্রহ চিত্র কিন্তু খুব সাহায্য করে। কিভাবে? কতটা অংশ জমি পড়ে রয়েছে, মানে চাষবাস হচ্ছে না, এবং কতটা অঞ্চলে সবে ফসল রোপণ করা হয়েছে বা লাগানো হয়েছে। তাহলে কতটা জমি পড়ে রয়েছে, কতটা জমিতে সবে ফসল লাগানো হয়েছে, এবং কোথায় ফসল পেকে গেছে, কোথায় ফসল পেকে গেছে এবং কোথায় ফসল কাটা হয়েছে, এই সমস্ত তথ্য সঠিকভাবে উপগ্রহ চিত্রে পাঠের মাধ্যমে পাওয়া যায় এবং কৃষিক্ষেত্রে পরিকল্পনা গ্রহণে তাই উপগ্রহ চিত্র সাহায্যকারী। কিছু আছে, কোথায় জমি পড়ে রয়েছে, কোথায় ফসল লাগানো হয়েছে, কোথায় ফসল পেকে গেছে আর কোথায় কাটা হয়েছে, এই সমস্ত বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় উপগ্রহ চিত্র থেকে। এর ফলে কৃষিক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা যায়। নেক্সট পর দেখো, ভূমির ব্যবহার একটু ভালো করে বুঝতে হবে। পৃথিবীর পৃষ্ঠদেশে উপস্থিত, পৃথিবীর পৃষ্ঠদেশে উপস্থিত উপাদানগুলির, বিভিন্ন রকমের উপাদান রয়েছে, সেই উপাদানগুলির প্রতিফলিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্য। কি বললাম? প্রতিফলিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্য। বিভিন্ন উপাদানের বিভিন্ন রকম তরঙ্গের দৈর্ঘ্য হয়। তারতম্য মানে কি? আলাদা হয়, পাল্টায়। ক্লিয়ার হলো? পৃথিবীর পৃষ্ঠদেশে উপস্থিত উপাদানগুলির প্রতিফলিত রশ্মির তরঙ্গের দৈর্ঘ্যের তারতম্য। এই তারতম্য থেকে কৃত্রিম উপগ্রহে থাকা, ভালো করে, তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্য থেকে কৃত্রিম উপগ্রহে থাকা সেন্সার কি করে? প্রতিটি উপাদানকে সঠিকভাবে চিহ্নিত করে। এই তরঙ্গের দৈর্ঘ্যর পার্থক্যকে কি করে? কালেক্ট করে, এবং তারপর এই সেন্সারগুলো সেই উপাদানগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে। বর্তমান ভূমির সঠিক ব্যবহার তাই নিখুঁতভাবে উপগ্রহ চিত্রে পাওয়া যায়, যে কোন ভূমি কতটা ভালো, এখানে কি সব থেকে ভালো হবে, শিল্প, কৃষি না শহর, সেই উপাদানগুলো সেন্সার খুব সুন্দরভাবে উপস্থাপন করে। তাই বর্তমানে নিখুঁতভাবে ভূমির ব্যবহার করা যায়। এবার দেখো, পুরোটা একবার আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিই। উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব। প্রথমে কি রয়েছে? যে ভূপৃষ্ঠ, উপপৃষ্ঠীয় ও বায়ুমণ্ডলের নিচের স্তরের বিভিন্ন তথ্য পাওয়া যায়, এবং নানা বিষয়ে উপগ্রহ চিত্রের গুরুত্ব অপরিসীম। কেন? ভূগোল, ভূতত্ত্ব, জলবায়ু, সমুদ্রবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে এই উপগ্রহ চিত্র ব্যবহার রয়েছে। কি কি ব্যবহার? প্রথমেই কি রয়েছে? ভূমির ব্যবহার। ভূমির ব্যবহার মানে বিভিন্ন, মানে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন উপাদান রয়েছে, তার বিভিন্ন তরঙ্গের দৈর্ঘ্য রয়েছে, সেই তরঙ্গের দৈর্ঘ্য কেমন সেগুলোকে কি করে? সেন্সার কালেক্ট করে এবং সঠিকভাবে চিহ্নিত করে। এর ফলে নিখুঁতভাবে ভূমির ব্যবহার করা সম্ভব। কার সাহায্যে? উপগ্রহ চিত্রের সাহায্যে। ক্লিয়ার? কৃষিক্ষেত্রে কোথায় জমি পড়ে রয়েছে, কোথায় ফসল লাগানো হয়েছে, কোথায় পেকে গেছে, কোথায় কাটা হয়েছে, এই সমস্ত বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় এবং এর ফলে কৃষির ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করা যায়। নেক্সট, বনজ সম্পদ। কোথায় বনজ সম্পদ রয়েছে, কতটা ধ্বংস হয়েছে, এই যে পরিবর্তন, তার উপর ভিত্তি করে সংরক্ষণের প্রয়োজনীয়তার পদক্ষেপ নেওয়া যায়। নেক্সট, জল সম্পদ। কোথায়
ভূপৃষ্ঠস্থ জল কেমন রয়েছে, ভৌমজল হ্রাস বৃদ্ধি গুণমান এবং ভবিষ্যতে এই জল কোথায় কমতে পারে, কোথায় বাড়তে পারে, এই সমস্ত বিষয়ে এলাকাগুলোকে চিহ্নিত করা যায়। নেক্সট, খনিজ সম্পদ। কোথায় খনিজ সম্পদ রয়েছে, কতটা রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলোকে চিহ্নিত করা যায়। আর উপগ্রহ চিত্রের সাহায্যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করা যায়। অক্ষাংশ, দ্রাঘিমা তথ্য সংগ্রহ করা, তার সাহায্যে প্রতীক আর রঙের ব্যবহার করে মানচিত্র তৈরি করা হয়। নেক্সট কি রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা। যেই উপগ্রহ চিত্রের মাধ্যমে ভূমির ব্যবহার দেখে আমরা শহর, শিল্প এবং কৃষিক্ষেত্রের বিস্তারের পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। এবং এটা কিভাবে সম্ভব? কম্পিউটারে এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস পাই। ভূ সমলয় উপগ্রহের সাহায্যে আমরা বিভিন্ন সময় আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। এর ফলে উপকূল অঞ্চলকে রক্ষা করা সম্ভব হয় বা বিভিন্ন প্রাকৃতিক সম্পদকেও রক্ষা করা সম্ভব হয়। আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের ব্যবহার এবং পর্যায়, এই দুটো প্রশ্ন একদম জল। এরপর বাকি কি রয়েছে? স্কেল আর পার্থক্য, অর্থাৎ উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য লেখো। উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য। কত নম্বরের প্রশ্ন? 3। ক্লিয়ার। দেখো, যে ভুলটা করি সেটা কি? এই বিষয়, অর্থাৎ এই অংশটা আমরা ছেড়ে দিই, শুধু পার্থক্য লিখি। সেটা করব না, চেষ্টা করব 5টি পয়েন্ট লেখার এবং তার সঙ্গে এই দিকের এই বিষয়টাকেও উল্লেখ করার। দেখো, প্রথমে কি রয়েছে? ধারণা। কৃত্রিম উপগ্রহে কি থাকে? সেন্সর বা ক্যামেরা। তার সাহায্যে সংগৃহীত চিত্র হলো উপগ্রহ চিত্র। কৃত্রিম উপগ্রহে স্থাপিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর বা ক্যামেরার সাহায্যে সংগৃহীত চিত্র উপগ্রহ চিত্র। আর ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে কি লিখব? জরিপ কার্যের সাহায্যে প্রস্তুত মানচিত্র। জরিপ কার্যের সাহায্যে প্রস্তুত মানচিত্র। ক্লিয়ার? এরপর এখানে দেখো, সময় ও লোকজন। উপগ্রহ চিত্র প্রস্তুত ও বিশ্লেষণে খুব কম সময় ও খুব কম লোকের প্রয়োজন হয়। এখানে যদি কম হয় তাহলে এখানে কি হবে? বেশি। দেখো, এই মানচিত্র প্রস্তুত অত্যন্ত সময় সাপেক্ষ, মানে খুব বেশি সময় লাগে এবং বহু লোকের প্রয়োজন, অনেক মানুষের প্রয়োজন। দুটো আমাদের ক্লিয়ার হলো। এরপর বর্তমানে এর ব্যবহার। বর্তমানে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব বেড়েছে, বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তোমরা কি লিখবে? বর্তমানে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব বেড়েছে। আর ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে। এর ব্যবহার বাড়ছে আর এর ব্যবহার কমছে। এখানে কম সময় লাগে,
কম লোক লাগে আর এখানে বেশি সময় লাগে আর বেশি লোক লাগে। নেক্সট, প্রচলন, অর্থাৎ এই যে উপগ্রহকে পাঠানো এবং তা থেকে তথ্য সংগ্রহ করা, এতে অনেক অর্থের প্রয়োজন, অর্থাৎ ব্যয় খুব বেশি। তাই পৃথিবীর সকল দেশে এর প্রচলন হয়নি। ব্যয় বেশি বলে সব দেশে এর প্রচলন নেই। আর পৃথিবীর প্রায় সকল দেশেই এই মানচিত্রের প্রচলন দেখা যায়, কারণ কি ব্যয় কম। 4টি পয়েন্ট আমাদের ক্লিয়ার। ব্যয় বেশি, প্রচলন কম। ব্যয় কম, প্রচলন বেশি। উপগ্রহ চিত্রের ব্যবহার দিন দিন বাড়ছে আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার কমছে। এখানে সময় কম, ওখানে সময় বেশি। এখানে লোক কম লাগে, ওখানে লোক বেশি লাগে। এরপর দেখো স্কেল। এখানে একটি নির্দিষ্ট স্কেলে প্রস্তুত করা হয়। এই মানচিত্র নির্দিষ্ট স্কেলে প্রস্তুত করা হয়। আর উপগ্রহ চিত্রের ক্ষেত্রে উপগ্রহের উচ্চতার উপর উপগ্রহ চিত্রে স্কেল নির্ভর করে। তাহলে কতটা উপরে উপগ্রহ চিত্র রয়েছে তার উপর নির্ভর করে এই চিত্রের স্কেল। এরপর দেখো কি রয়েছে, যে ভূমির বৈচিত্র্য। ভূমি কি রকমের রয়েছে, এই যে বৈচিত্র্য, সেটা উপগ্রহ দ্বারা সংগ্রহ করা হয়, উপগ্রহের সেন্সার দ্বারা সংগ্রহ করা হয়। কিন্তু এখানে প্রচলিত প্রতীক চিহ্ন এবং রঙের সাহায্যে ভূমির বৈচিত্র্য দেখানো হয়। এখানে ভূমির বৈচিত্র্য প্রচলিত প্রতীক চিহ্ন আর রঙের মাধ্যমে দেখানো হয়। এছাড়া আর একটা দেখো, দুর্গম অঞ্চল। উপগ্রহ চিত্রের সাহায্যে পৃথিবীর অতি দুর্গম অঞ্চলের তথ্য পাওয়া যায়। তাহলে অতি দুর্গম অঞ্চলের তথ্য পাওয়া যায়, কিন্তু দুর্গম অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরির কাজ অত্যন্ত জটিল ও কষ্টকর। সহজ নয়, জটিল ও কষ্টকর। টোটাল আমাদের 7টি পয়েন্ট একদম ক্লিয়ার। তার মধ্যে থেকে আমরা কি করব, 5টা লিখব। 1, অবশ্যই চেষ্টা করবে 2ও লেখার। তারপর সময় আর শেষের দিকে ব্যবহার আর প্রচলন। আশা করছি সম্পূর্ণ পার্থক্য তোমাদের একদম জল। স্কেল ভেদে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকার। স্কেলের পার্থক্য অনুযায়ী ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কয় প্রকার? 3 প্রকার। আন্তর্জাতিক, দক্ষিণ এশিয়া আর ভারত উপমহাদেশ সিরিজ মানচিত্র। আন্তর্জাতিক, দক্ষিণ এশিয়া আর ভারত উপমহাদেশ। এছাড়া আমাদের একটুখানি জানতে হবে যে স্কেলের সংখ্যামান ছোট হলে তাকে কি বলে, বৃহৎ স্কেল মানচিত্র। আর সংখ্যামান বড় হলে ক্ষুদ্র স্কেল মানচিত্র বলে। স্কেলের সংখ্যামান ছোট হলে বৃহৎ স্কেল মানচিত্র, আর স্কেলের সংখ্যামান বড় হলে ক্ষুদ্র স্কেল মানচিত্র বলে। এরপর এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলো মূলত বৃহৎ আর মাঝারি স্কেলের মানচিত্র। বৃহৎ আর মাঝারি স্কেলের মানচিত্র। এরপর এখানে তোমরা দেখতে পাবে যে আন্তর্জাতিক কি রয়েছে, 1:10 লক্ষ, অর্থাৎ
1 মিলিয়ন। 10 লক্ষ মানে কি 1 মিলিয়ন। বিষয়টা ভালো করে বুঝবে এই অংশটা, যে এই স্কেল বিষয়টি কি। দেখো, এই পুরো পৃথিবী, এই পুরো পৃথিবীর ম্যাপ তৈরি করা কতটা কষ্টসাধ্য, এবং এই প্রত্যেকটি অংশকে চিহ্নিত করা হয় ম্যাপের মধ্যে, এবং ম্যাপ একটুখানি কাগজের মধ্যে তৈরি করা হয়। ক্লিয়ার? তাহলে এত বড় এলাকা একটা ছোট্ট ম্যাপের মধ্যে যদি বোঝাতে হয়, তাহলে আমাদের একককে ধরতে হবে। অর্থাৎ দেখো, আসলে পৃথিবীতে যখন কোনো জায়গার দূরত্ব 10 লক্ষ বা 1 মিলিয়ন হবে একক, আসলে কি বললাম, 10 লক্ষ বা 1 হবে, তখন এই এলাকাটাকে আমরা ম্যাপের মধ্যে এক একক দ্বারা প্রকাশ করব। কত? 1 একক। 10 লক্ষ একককে আমরা 1 একক দ্বারা চিহ্নিত করব। তাহলে ম্যাপের মধ্যে 1 এককের ভ্যালু প্রকৃততে 10 লক্ষ। এটাকেই বলা হচ্ছে 1:1 বা 1 মিলিয়ন বা 10 লক্ষ। এখানে তোমরা যদি সেমি বসাও, তাহলে সেমি, অর্থাৎ এখানে দেখো 1 সেমি ইস্টু 10 লক্ষ সেমি। এবার এই 10 লক্ষ সেমি মানে কি? 10 কিমি। তাহলে ম্যাপে 1 সেমির ভ্যালু প্রকৃতপক্ষে 10 কিলোমিটার। ক্লিয়ার? এবার তোমরা বলবে, স্যার যে এই 10 লক্ষ সেমি কিভাবে 10 কিমি হয়ে গেল? দেখো, আমরা ছোটবেলাতেই জানি কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি আর মিলি। তাহলে এখানে রয়েছে সেন্টিমিটার আর এখানে রয়েছে কিলোমিটার। ক্লিয়ার হলো? তাহলে এখানে যদি 1 বসাই আর পরপর যদি 0 দিই, তাহলে কি হয়ে গেল? 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার। তাহলে 10 লক্ষ সেন্টিমিটারে কি হবে? 10 কিলোমিটার। ক্লিয়ার? এরপর এখানে আন্তর্জাতিকে কোন স্কেল ব্যবহার করা হয়? মিলিয়ন সিট, যেখানে 1:10 লক্ষ, অর্থাৎ 1 মিলিয়ন। তাই একে কি বলা হবে? মিলিয়ন সিট। এরপর এখানে দেখো, দক্ষিণ এশিয়ায় কি ব্যবহার করা হয়? 1:2 লক্ষ। স্কেলে প্রস্তুত মানচিত্রগুলিকে দক্ষিণ এশিয়া সিরিজ মানচিত্র বলে। তাই দক্ষিণ এশিয়ায় 1:2 লক্ষ। আর ভারত উপমহাদেশে 5টি। কয়টি? 5টি স্কেল ব্যবহার করা হয়। মিলিয়ন সিট থেকে শুরু করে 1:25,000 পর্যন্ত, টোটাল 5টি। 1:10 লক্ষ থেকে শুরু করে 1:25,000 পর্যন্ত। দেখো, এখানে তোমাদের জন্য তালিকা দেওয়া রয়েছে, তোমাদের বইতে রয়েছে, একটু দেখলেই বুঝতে পারবে।
যে একটু আগেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে 1 সেমিতে 10 কিমি, 1 সেমিতে 2.5 কিমি, আর 1 লক্ষ মানে কি 1 কিমি। 1 সেমিতে 1 কিমি, এদিকে সব 1, আর এই দিকেরগুলো ক্যালকুলেট করে বসানো রয়েছে। 50,000 মানে 500 মিটার, আর 25 মানে 250 মিটার, এর হাফ। আর এটার হাফ এটা 1 কিমি মানে কি 500 মিটার প্লাস 500 মিটার, তাই এখানে 1 লক্ষ ছিল আর এখানে 50,000, তাই এটার হাফ এটা, আর এখানে এটার হাফ এটা। ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো মিলিয়ন শিট, ডিগ্রি শিট, হাফ ডিগ্রি শিট, ইঞ্চ শিট আর কোয়ার্টার ইঞ্চ শিট। এরপর বিস্তৃতিটা আমাদের কিন্তু জানতে হবে। 4 ডিগ্রি, 1 ডিগ্রি, 30 মিনিট, 15 মিনিট আর 7 মিনিট 30 সেকেন্ড। দেখো 7.5, 15, ডবল, এর ডবল 30, এখানে 1 আর এখানে 4। তাহলে এখন প্রশ্ন, মিলিয়ন শিট এর বিস্তৃতি কি? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। RF স্কেলে মান কত? 1:10 লক্ষ। মেট্রিক স্কেল 1 সেমিতে 10 কিমি। এরপর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত স্কেলের প্রকার। স্কেলের প্রকার 3 প্রকার স্কেল ব্যবহার করা হয়। RF, নেক্সট বিবৃতিমূলক, মানে এখানে যেটা দেখলে তোমরা মেট্রিক স্কেল, আর এখানে রয়েছে RF স্কেল। আর কি রয়েছে? গ্রাফিক্যাল স্কেল। আশা করছি এই 3টি বিষয় ক্লিয়ার। এখানে কি থাকবে? H2, আর এখানে 1 সেমিতে কত, সেটা মিটার বা কিলোমিটার হতে পারে, যেখানে বর্ণনা করা থাকে, মানে বিবৃতিমূলক স্কেল। এখানে দেখো টোটাল 2222টি কি রয়েছে? মিলিয়ন সিট। 0 থেকে 90 ডিগ্রি উত্তর, আবার 0 থেকে 90 ডিগ্রি দক্ষিণ। এখানেও যা, এখানেও তাই। 60 পর্যন্ত 900টি, 60 থেকে 88-তে 210টি, আর 88 থেকে 90 পর্যন্ত 1টি। 900, 210 আর 1, সেম জিনিস এখানে টোটাল করলে 2222টি। আশা করছি তোমাদের সম্পূর্ণ বিষয় ক্লিয়ার। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাও, চেষ্টা করব তোমাদের সেই কনফিউশনটা দূর করার। আর যদি তোমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে স্যার এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি পারবো। আর এই অধ্যায় থেকে 10 নম্বর আসবেই, টোটাল 10 নম্বর, এবং বজ্র ব্যবস্থাপনা সেখান থেকেও 10 নম্বর আসবে। তাই টোটাল 20 নম্বর এই দুটি চ্যাপ্টার থেকে আসছে। তাই এই দুটি চ্যাপ্টার একদম ছাড়া যাবে না, সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এর সঙ্গে আমাদের ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ 10, 30, আর স্কুল থেকে আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা 10 পাবো, অর্থাৎ 40 নম্বর আমাদের শুধুমাত্র এই দুটি অধ্যায় পড়লেই পাবো, 40টা নম্বর। এছাড়া আমরা বিভিন্ন চ্যাপ্টার তো অবশ্যই পড়ব। তো অবশ্যই এই দুটো অধ্যায়ের ওপর জোর দাও। কোন দুটি? বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র।
এরপর রয়েছে ম্যাপ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।